এবার টপিক 3, প্রিভেনশন অফ অফেন্স, অপরাধ প্রতিরোধ। আচ্ছা, আমরা দুইটা টপিক শেষ করলাম। এখন পর্যন্ত কোনো প্রবলেমেটিক প্রশ্ন বা অ্যানালিটিক্যাল কোশ্চেন পাইনি আমরা, হ্যাঁ। কিন্তু এখানে দেখেন যে 6 নম্বরে আমরা একটা প্রবলেমেটিক প্রশ্ন বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন পাচ্ছি এখানে, হ্যাঁ। এটাই হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। এই 26 সালের 12ই জুন যে এমসিকিউ পরীক্ষা হলো, এখানে কিন্তু অ্যানালিটিক্যাল ছোট ছোট প্রশ্ন দিয়েছে, যেটা ক না খ হবে, ক না গ হবে, এই কনফিউশনে অনেকেই উত্তর দিতে পারেননি বা উত্তর দিয়ে ভুল করেছেন। আমারই 5-7টা কনফিউশন তৈরি হচ্ছিল, পরে বই দেখে শিওর হয়ে আমি সমাধান দিয়েছি। আচ্ছা, নিচে আমরা পড়ি। প্রথম প্রশ্ন হচ্ছে, সিআরপিসির 98 মানে সার্চ ওয়ারেন্ট এবং 100 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুক, মানে এই দুই ধারার মধ্যে পার্থক্য। তাহলে প্রশ্ন যেভাবে আছে ওইভাবে আমরা হেডিংটা দিয়ে দিলাম, দিয়ে আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করার পর চাইলে এইভাবে ছক করে লিখতে পারি অথবা ঢালাওভাবে লিখতে পারি। আমার নোটে দুইভাবে লেখা আছে, আপনার যেটা পদ্ধতি পছন্দ হয় সেটাই লিখবেন। বিষয় মানে ধারার শিরোনাম, 98 ধারার শিরোনাম হচ্ছে চোরাই মাল, জাল দলিল ইত্যাদি আছে মর্মে সন্দেহ হলে উক্ত বাড়ি তল্লাশি। তাহলে 98 ধারায় সার্চ ওয়ারেন্ট দিয়ে বাড়ি তল্লাশি করা যায়। আর 100 ধারার শিরোনাম কি, বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধার। একজন ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে, তাকে উদ্ধার করা। কেউ যদি মনে করে যে আমার ভাইকে, আমার ছেলেকে পাড়ার একটা গুন্ডা আটক রেখেছে তার বাড়িতে, চাঁদা না দিলে তাকে ছাড়ছে না, কিডন্যাপ করে রেখেছে, কনফাইন করে রেখেছে, টাকা চাচ্ছে, ব্ল্যাকমেল করছে, সেক্ষেত্রে কিডন্যাপ করে টাকা চাই, সেটাকে আবার কি বলে, র্যানসাম মানি, মুক্তিপণ। তো মুক্তিপণ চাচ্ছে, তখন কিন্তু আপনার নির্বাহী কোর্টে, মামলা কোর্টে ওই ব্যক্তির বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট, যে অমুক মিস্টার এক্স এর বাসায় আমার সন্তান আছে, যে তাকে যেন উদ্ধার করা হয়। তখন তার বাড়ি তন্ন তন্ন করে পুলিশ যে খুঁজবে, সব এলোমেলো করে নিয়ে চলে আসবে, খুঁজে পেলে নিয়ে আসবে, খুঁজে না পেলে রিপোর্ট দেবে পাওয়া যায়নি। তার মানে 98 ধারায় হচ্ছে মালপত্র জড়বস্তু উদ্ধারের মামলা, আর 100 ধারায় হচ্ছে মানুষ উদ্ধারের মামলা। বোঝা গেল? দুইটার ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বউ দেওয়া হয়। উদ্ধারের মামলা বলে না স্যার, বউ উদ্ধারের মামলা বলে না অনেকটা হ্যাঁ, অনেক। এটাকে আমার এমসিকিউ নোটে ব্র্যাকেটে লিখে দিয়েছে, বউ উদ্ধারের মামলা। বউ, সন্তান, পারিবারিক কলহ হয়ে বউ বাবার বাড়ি বসে আছে, স্বামী তার বিরুদ্ধে মামলা করলো, তাকে করলো ভিকটিম, আর শ্বশুর শাশুড়িকে করলো প্রতিপক্ষ, যে আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার বউকে আসতে দিচ্ছে না, এই হচ্ছে মামলা। অথবা আমার সন্তানকে আমার সাথে দেখা করতে দিচ্ছে না, ডিভোর্সের পরে বাচ্চা কার কাছে থাকবে, এ নিয়ে ঝামেলা হয়, এগুলো পারিবারিক ম্যাটারসও এই 100 ধারায় সমাধান হয়। মানুষ উদ্ধার 100 ধারা, আর বস্তু উদ্ধার 98 ধারা, দুইটাই সার্চ ওয়ারেন্ট দেয়। এখতিয়ার মানে ক্ষমতা, সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত 98 ধারায় মামলা গ্রহণ করে ও বিচার করে। সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 100 ধারায় মামলা গ্রহণ করে এবং বিচার করে। এগুলো কিন্তু কুয়াসি সিভিল ম্যাটার্স। আমি কিন্তু আমার এমসিকিউ ব্যাচের মডেল টেস্ট 2-এ মেবি এটা দিয়েছিলাম, বা মডেল টেস্ট 3-এ। বাজেয়াপ্ত, তল্লাশিপূর্বক প্রয়োজনে তা বাজেয়াপ্ত করা যাবে, কি কোনো মাল পাওয়া গেল সেটা। উদ্ধারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করা যাবে, মানে ব্যক্তিকে ধরে নিয়ে এসে আদালতে দিয়ে দিবে, এটা বাজেয়াপ্তর কাছাকাছি, কিন্তু দ্যাট ইজ নট ফরফেচার। ফরফেচার বস্তু বা সম্পত্তি করা যায়, মানুষকে কি আর বাজেয়াপ্ত করা যায়? মানুষ তার বস্তু না, তাই না? তাহলে পার্থক্য আছে দুইটার মধ্যে পদ্ধতিগত। লিখিত আপত্তি, লিখিত আপত্তি দাখিলের সুযোগ আছে কোন মামলায়? 98 ধারায় মামলা করলে প্রতিপক্ষ কিন্তু লিখিত আর্গুমেন্ট দেয়। কিছুদিন আগে যেমন আমি যেই মামলার জন্য আমি এমসিকিউ পরীক্ষায় মডেল টেস্ট নিতে ঢাকা যেতে পারিনি, 11 তারিখে আমার একটা মামলা ছিল। সে মামলায় আমি 3য় ডেটের মধ্যে লিখিত জবাব দিয়ে সেটা শুনানি করে অপরপক্ষের মামলা খারিজ করে দিয়েছে, মানে ইনস্ট্যান্ট। এবং এই মামলা এবং আগের 10 তারিখে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল আমার সিভিল, সেটা বিভাগীয় কমিশনারের দপ্তরে ছিল, তো সেই মামলাতে গুরুত্বপূর্ণ শুনানির জন্য আমি যেতে পারিনি। তাছাড়া আমি যাওয়ার চেষ্টা করি, দেখি লিখিত সময় যাওয়া যায় কিনা। লিখিত আপত্তি দাখিলের সুযোগ নেই। হ্যাঁ, কামরুজ্জামান ভাই বাসায় পৌঁছাইছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, এই মাত্রই পৌঁছালাম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রেস্ট নেওয়ার দরকার নাই, ক্লাসে ঢুকে পড়েছেন, পরে ভিডিও দেখে নেবেন স্যার বললেন তো। স্যার আজকে প্রথম ক্লাস, আর হয়তো অল্প একটু আছে, একটু থাকি স্যার। এই আচ্ছা। রেস্ট নেব স্যার। স্যার আমি এখানে একটা যে প্রশ্ন জিজ্ঞেস করতাম স্যার, এই যে
লিখিত আপত্তি দাখিলের সুযোগ আছে, এটা কি স্যার যদি তল্লাশি না হয় সেই কারণে, নাকি তল্লাশি হয়ে যাওয়ার পরে এই লিখিত আপত্তি দাখিল? তাহলে এইগুলো মামলার প্রসিডিউর আপনাকে জানতে হবে। কোর্টে যাবেন, 98 দায়ের মামলা দরখাস্তকারী করলো, এগুলো মামলাকে বলে পিটিশন কেস। সিআর কেস, জিআর আচ্ছা। কেস আমরা পড়িনি? জি জি। এগুলোকে পিটিশন কেস বলে। পিটিশনের বাংলা কি? দরখাস্ত, মানে দরখাস্ত দিয়ে মামলা। জি তাই জি। এইটারকে যে মামলা করে তাকে বাদী বলে না, কি বলে? দরখাস্তকারী বলে, পিটিশনার। ওকে। পিটিশনার। জি অপর পক্ষকে কি বলে? প্রতিপক্ষ বলে। ঠিক আছে, জি। বিবাদী অনেক সময় আমরা বাদী বিবাদী বলে থাকি সিভিল মামলাতে, ক্রিমিনাল মামলাতে, কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে দরখাস্তকারী এবং প্রতিপক্ষ। আমার ফরম্যাটে আমরা যখন 24 তারিখ থেকে ড্রাফটিং এর ক্লাস শুরু করব, তখন এই জিনিসগুলো আরো ইন্টারেস্টিং লাগবে, মানে যারা কোর্টে যাননি তাদের জন্য হেল্পফুল হবে আমার ড্রাফটিং অংশটুকু। তো এখন জি মামলা স্যার। ফাইলিং করলো 98 ধারায়। ফাইলিং করার পর অপর পক্ষকে কি দেওয়া হবে? সমন দেওয়া হবে। সমনে জি। সমন পেয়ে উপস্থিত হয়ে তিনি কি করবেন? তাকে কি করা হবে? শোকজ করা হবে, মানে আপনি কারণ দর্শান, আপনি এই জিনিসটা কেন আটকে রেখেছেন। এটা যদি আচ্ছা। আদালতে দরখাস্ত দেওয়া হয়, আর যদি পুলিশ ডিরেক্ট, পুলিশ যদি নিজে ডিরেক্ট যায়, সেক্ষেত্রে তো আদালতে দরখাস্ত দেওয়া দরকার হলো না। তাহলে পুলিশ নিয়ে এসে সার্চ করে নিয়ে এসে দিয়ে দিবে। তার মানে এটা তখন হয়ে যাবে জিআর মামলা। বুঝেছেন? জি জি জি। এবার আর বুঝতে যদি পারছি। আদালতে মামলা করা হয় 98 ধারায়, তখন সেটা হবে পিটিশন মামলা। তো এটাকে পি বলে, এত পি। আচ্ছা যেমন আচ্ছা 7P/2026 ব্র্যাকেটে আবার থানার নাম। এটা হচ্ছে মামলা লেখার স্টাইল, আমি দেখাবো, হ্যাঁ, ড্রাফটিং এ। আচ্ছা। তো অপরপক্ষ জি স্যার। আসলো, এসে যদি লিখিত আপত্তি দেয় দিল, না হলে বললো যে স্যার আজকে প্রথম দিন হাজির হচ্ছে, আমি ওকালতনামা দিয়ে এবং হাজিরা দিয়ে হাজির হলাম, পরবর্তী ধার্য তারিখে কি করব? লিখিত আপত্তি বা শোকজের জবাব দিব, আমাকে একটা সময় মঞ্জুর করেন বলে একটা আবার টাইম পিটিশনও দিয়ে দিল। তাহলে জবাব প্রথম দিন অবশ্যই মঞ্জুর করে, দ্বিতীয় দিন জবাব দিতে হবে। জবাব যদি দেয়, তাহলে জবাবের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে আসলে সার্চ ওয়ারেন্ট দিবে কি দিবে না। সব মামলায় তো আর সার্চ ওয়ারেন্ট দিবে না। আমার মনে করেন একজনের উপর রাগ হলো, আমি 98 ধারার মামলা করে তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বাড়ি এলোমেলো করে দিলাম, তাহলে এটা একটা বিরক্তিকর না? জি জি জি। তার মানে আদালত অপরপক্ষ লিখিত আপত্তি দেওয়ার সুযোগ দিয়ে উভয় পক্ষের মানে দরখাস্ত এবং তার লিখিত আপত্তি উভয় পক্ষকে শুনবেন, ফ্যাক্ট বোঝার চেষ্টা করবেন। বুঝে যদি মনে হয় যে এটার দরকার নাই তল্লাশি দেওয়ার, তাহলে ওখানেই মামলা নথিজাত। নথিজাত মানে মামলা শেষ। আচ্ছা। আর যদি মনে করে যে না, এখানে বাদীর মামলার প্রাইমা ফেসি আছে, প্রাইমা ফেসি মানে কি? মেরিট আছে, জি। মানে মামলা করার যথেষ্ট কারণ আছে, তখন সার্চ ওয়ারেন্ট দিবে। কোথায়? স্থানীয় থানায়, যেই ওই থানার যে আন্ডারে, আপাত দৃষ্টি, ওই যে আপনি দিছিলেন আমাদের হ্যাঁ মডেল টেস্টে, আপাত দৃষ্টি। জি হ্যাঁ, যে থানার আন্ডারে মানে বিবাদীর বাড়ি অবস্থিত, সেই থানার পুলিশের কাছে চলে যাবে সার্চ ওয়ারেন্ট। মনে করেন রাজশাহীতে মামলা হচ্ছে, প্রতিপক্ষের বাড়ি মনে করেন বাগেরহাট, ঠিক আছে, তো আচ্ছা বাগেরহাটের পুলিশের কাছে আচ্ছা। চলে যাবে সার্চ ওয়ারেন্ট। বাগেরহাটের পুলিশ সার্চ করে ওই জিনিসটা আবার পাঠাই দেবে রাজশাহীতে, যেই কোর্টে মামলা হয়েছে। বুঝেছেন? জি জি স্যার। জি পুলিশ হচ্ছে একটা নেটওয়ার্ক, মানে এক থানার পুলিশ অন্য থানার অন্য জেলার পুলিশকে হেল্প করবে। এটা তো স্বাভাবিক, তাই না? জি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আর জি 100 স্যার। জি ধারায় স্যার। লিখিত আপত্তি দেওয়ার সুযোগ নাই। কেন? যে ব্যক্তির বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট দেওয়া হলো, সেই ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে এসে আদালতে হাজির করবে এবং তার কাছে সরাসরি মুখে শুনবে। বাচ্চা যদি হয়, তাহলে বলবে বাবা তুমি কার কাছে থাকবে? মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, দাদির কাছে থাকবে না নানির কাছে থাকবে? সে যেটা বলবে সেটাই করবে। এটা একটা গেল। আরেকটা কি? বউ উদ্ধারের মামলা, তখন ওই স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে আপনি কি স্বেচ্ছায় আপনার বাবার বাসায় আছেন, না জোর করে আপনার বাবা মা আটক রাখছে, আপনার স্বামীর বাসায় যেতে দিচ্ছে না। এখন স্ত্রী যদি বলে যে আমি স্বেচ্ছায় আছি, আমার স্বামীর কাছে যাব না এই কারণে, তাহলে সেখান থেকেই মামলা শেষ সেই দিনই। তাহলে এবার স্বামী বাড়িতে চলে যাবে একা খালি হাতে, আর বউ তার বাবার বাড়ি চলে যাবে, মামলা শেষ। বুঝলেন জি সংক্ষিপ্ত মামলা এগুলো? জি স্যার। মানে এই মামলা 2-3 ডেটে শেষ হয়ে যায়, ছোট ছোট মামলা। এবার 44 ধারার প্রয়োগ সম্পর্কে আলোচনা। 144, জরুরি অবস্থা জারি, তাই না? জি 144 ধারার বিষয়বস্তু হলো উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ জারি বা জরুরি অবস্থা ঘোষণাকে বলা হচ্ছে। ঠিক আছে, নিম্নে অত্র জি। ধারার প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হলো। এক, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ জারি করবেন, তাহলেই সেটা কি হবে? 144 ধারা হবে। বিশেষ করে কখন? করোনার সময় খুব বিশেষ, মানে 144 ধারা জারি হলো না জি। কোভিড-19 সময়?
যে কয়েকদিনের দেয়, লকডাউনের মধ্যে, জি। কয়েকদিনের লকডাউন দেয়, আবার আবার ছেড়ে দেয়, আবার দেয় আবার ছেড়ে দেয়, এরকম হলো। তো জেলা জি। ম্যাজিস্ট্রেট মানে ডিসি, তিনি কিন্তু দিয়েছেন, আপনারা তখনকার নোটিশগুলো যদি দেখেন, জরুরি পরিস্থিতিতে একতরফা আদেশ জারি করা যাবে, তার মানে অপরপক্ষে শুনানির সুযোগ নেই। এটা পুলিশ বা প্রশাসন নিজে থেকেই আমলে নিতে পারেন 144 ধারা। কিন্তু যদি কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি, আমি আপনি যদি কি করতে চাই যে না, আমি একটা মামলা করবো 144 ধারায়, পিটিশন মামলা করব, তাহলে এটা এডিএম কোর্টে করতে হবে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে করলে আপনার মামলার মেরিট শুনে কি করতে পারবেন, একতরফা আদেশ জারি করতে পারবেন। যদি মামলায় কি করে, যেমন আমি বললাম 11 ধারায় যে 11 তারিখে যে মামলা আমি জিতলাম, এই মামলায় আমি প্রতিপক্ষে 7 জনের জন্য আইনজীবী ছিলাম। দরখাস্তকারী একজন, তিনি যে আইনজীবী নিয়েছেন, দরখাস্ত করেছেন এবং একতরফাভাবে আমার প্রতিপক্ষের বিরুদ্ধে 144 ধারা জারি হয়ে গেছে। এবং আমার প্রতিপক্ষ তার নিজের সম্পত্তিতে উঠতে পারছে না, বাড়ি তৈরি করবে, ইট এনে রেখেছে, বাড়ির কাজ শুরু করতে পারছে না। একটা দোকান ঘর তৈরি করবে, দোকান ঘর উঠে যাবে, কিন্তু ওই দোকান ঘরের জাস্ট ফ্লোরটা ঢালাই করতে হবে এবং উপরে টিন শেড দিবে, এতটুকু করতে দিচ্ছে না। অপর পক্ষ বাদ মানে দরখাস্তকারী পক্ষ 144 ধারায় পিটিশন মামলা করে আটকাই দিয়েছে। জি। মামলাটা জি। আমার কাছে আসলো, হ্যাঁ, এবং যিনি নিয়ে আসলো তিনি আবার কন্ট্যাক্ট করে দিল যে এই মামলাটা আপনাকে দ্রুত শেষ করতে হবে, এবং কন্ট্যাক্ট। তো তার মধ্যে তো আপনাদের আমি আবার কোচিং নিয়ে ব্যস্ত। তো আমি বললাম যে আমি 2টা ডেটে পারবো না, 3টা ডেট নিব। 2টা ডেটে পারতাম যদি আপনাদের ফাইনাল টাচ নোট রেডি করে না দিতে হতো। বুঝতে পেরেছেন, ওর মধ্যে আবার ডেট জি। একটা পড়েছে। তো সেক্ষেত্রে আমি 3য় ডেটে এসে এটা সমাধান করে দিলাম। প্রথম ডেটে আমার কাছে একদিন আগে আসছে, একদিন আগে আসলে আমি একদিনে কি লিখিত জবাব লিখতে পারবো? 28টা দলিল আছে এই মামলায়, 8টা দলিল স্টাডি করা বলে স্টাডি করা, আপনাদের কোচিং করাই রাত্রে, তারপরে অনেক আপনাদের ব্যাপার। নোটের কাজ করছি। তাহলে 28টা দলিল আমি রাত জেগে কাজ করে 10 তারিখে আমি আপনাদের ক্লাস নিয়েছি, ক্লাস শেষে ভোরে উঠে আমি কাজ করেছি, মানে এক 4টার দিকে কথায় উঠে। ওনাদের ওই 144 ধারা জারির জন্য আপনারও ঢাকায় যাওয়ার উপরে 144 ধারা জারি হয়ে গেল। হ্যাঁ, আমারও হয়ে গেছিল এরকম। তো একটা ভালো ভালো অ্যামাউন্টের খরচ দিয়েছে। অন্যরা যেখানে যে টাকা নেয় তার থেকে 4 গুণ ফি আমাকে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। এবং আমাকে চাইনিজও খাওয়াইছে আর কি। যেদিন আমি আচ্ছা। সরজমিনে জমি দেখতে গিয়েছিলাম, ছবি তুলে নিয়ে এসে আমি ছবি দাখিল করেছি। আমি কোর্টকে কনভিন্স করে ফেলছি লিখিত আপত্তি দিয়ে, এবং সঙ্গে সঙ্গে মামলা তার নথিজাত হয়েছে, মামলা খারিজ হয়ে গেছে। এবং আমাদের বিরুদ্ধে যে 144 ধারা ছিল সেটা উইথড্র হয়ে গেছে। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানে যাতায়াতকারীর প্রতি আদেশ জারি করা যাবে, মানে একজন ব্যক্তি যেন এই জায়গায় যেতে না পারে। আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছে স্যার, এটা রাস্তা না, কিন্তু এই যাতায়াত করছে, যদি 2 দিন 3 দিন যাই এর দেখা দেখে আরো মানুষ যাবে, যেটা রাস্তা না সেটা রাস্তাতে পরিণত হয়ে যাবে, তাই আমি এই যাতায়াত বন্ধ করতে চাচ্ছি। বা আমার ফসলের জমির ভেতর দিয়ে মানুষ যাতায়াত করছে, কেন? কারণ দূর দিয়ে ঘুরে যেতে একটু বেশি সময় লাগছে তাই। বুঝতে পারলেন? জি। জি। ম্যাজিস্ট্রেট শতপ্রবৃত্ত, শতপ্রবৃত্তর ইংরেজি কি বলেন? টমেটো স্যার। সুমোটো, নিজ উদ্যোগে জি। হয়ে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে এমন আদেশ জারি করতে পারবেন, আদেশ দানকারী ম্যাজিস্ট্রেট নিজের আদেশ বা কোন অধীনস্থ, অধীনস্থ মানে তার নিচে যিনি আছেন কোন জি। ম্যাজিস্ট্রেটের তথা পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল বা পরিবর্তনের ক্ষমতা রাখেন। একজন ম্যাজিস্ট্রেট আদেশ দিয়ে বদলি হয়ে অন্য জেলায় চলে গেছে, তাহলে তার জন্য কি পড়ে থাকবে যে তিনি আবার কবে আসবেন, সেই তার নিজের আদেশটা উইথড্র করবেন? না, তার না, মানে না। তার জায়গায় যিনি আসলেন তিনি কি করবেন, উইথড্র করতে পারবেন। অথবা এটার বিরুদ্ধে যদি রিভিশন বা আপিল করা হয়, সেক্ষেত্রে উচ্চ আদালত অবশ্যই সেটার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তাই না? জি। অভিযুক্ত ব্যক্তি বরাবর শীঘ্র কারণ দর্শানোর নোটিশ দেবে। কারণ দর্শানোর ইংলিশ কি? শো কজ, শো ইওর কজ, শো কজ। মানে জি। কারণ দেখান। আপনার কারণ দেখান। দর্শানোর ইংরেজি কি? দর্শানো মানে দেখানো, তাই না? জি। জি। জি, দেখান। এই যে দর্শানো। ব্যক্তিগতভাবে বা উকিল মারফত উপস্থিত হয়ে কারণ দর্শানো যাবে। কেউ যদি মনে করে আমি উকিল ধরবো না, নিজে দাঁড়িয়ে আমি আদালতে কথা বলবো, তাও করা যাবে। উকিল ধরাটাও কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু উকিল ধরলে সুবিধা কি হয়, উকিলরা এই কাজগুলো করেন, তাই এই কাজগুলো উকিলকে দিয়ে করানো উচিত, তাই না? মানে জি। যাই জি। যে কাজে এক্সপার্ট তাকেই সে কাজ করে দেওয়া উচিত। আমার একটা এই যে স্মার্টফোনটা ব্যবহার করছি, হ্যাঁ, এই জি। স্মার্টফোন ব্যবহার করার আগে আমার আর একটা স্মার্টফোন ছিল, যে এই স্মার্টফোনটা আমি এই মুহূর্তে ডেস্কের পিছনে রেখে দিয়েছি। তো এই স্মার্টফোন আমি সিঙ্গাপুর থেকে কিনে নিয়েছিলাম, স্যামসাং এর।
J7। হ্যাঁ, J7 আচ্ছা। প্রাইম, পুরোটা মেটাল বডি। আমি বাইকে চলতে চলতে হাত থেকে ছুটে পড়ে গেছে, রাস্তায় চলে গেছে, কিন্তু পড়েছে একটু সামান্য ছটা লেগেছে, কিন্তু কিছু হয়নি। স্ক্র্যাচ হয়েছে হালকা, কিন্তু কি তেমন কিছু হয়নি? কারণ পুরোটা মেটাল বডি, সামনে শুধু কাঁচ, পেছনে পুরোটা মেটাল বডি, সাইডে ফ্রেম মেটাল, খুবই শক্ত এবং আচ্ছা পাতলা ফোন। তো আচ্ছা সেটা মার্কেট প্রাইস ছিল 27,000, কিন্তু আমি একটু কমে পেয়েছিলাম, আত্মীয়র মাধ্যমে সিঙ্গাপুর থেকে আনাইছিলাম। 18 সালে কিনা এই ফোনটা আমি 25 সালে ব্যবহার বন্ধ করলাম। কি কারণে? স্লো হয়ে গেছে, আপনাদের সার্ভিস দিতে কষ্ট হচ্ছে, বাধ্য হয়ে একটা নতুন জি, স্মার্টফোন নিলাম। যদিও আমার আরো একটা স্মার্টফোন আছে, সেটা দিয়ে আমি ভিডিও দেখাতাম আপনাদেরকে, কিন্তু এখন আমি ওয়েব ক্যামেরা ব্যবহার করছি, মানে আরেকটা ফোন ব্যবহারের রিস্ক নিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা তো যে আরেকটা ফোনের কথা বলছি, সেই ফোনটা এখন আমার মিসেস ব্যবহার করছে। আর এটা আমি মিসেসকে কিনে দিয়েছিলাম, মিসেস এটা আমাকে আবার দিয়ে দিয়েছে, এটা নাকি তার জন্য একটু লম্বা, ভারী হচ্ছে তাই। আচ্ছা, আচ্ছা। তো ভালো। তো ওই ফোনটা কি করেছি আমি, একটু সমস্যা হচ্ছে, আমি নিজেই খুলেছি বাসায়, নিজে খুলে ও নিজে কি আচ্ছা। করতে গেছি, টেকনিশিয়ান হওয়ার চেষ্টা করছে। আমি জানি কিছু টেকনিক্যাল ম্যাটার্স, কিন্তু এগুলো তো এক্সপার্ট আমি না। আর জি স্মার্টফোন জি। খুবই খুবই সেনসিটিভ জিনিস। যে স্মার্টফোনের কথা বলছি সেটার প্রাইস হচ্ছে আপনার 39,000 টাকা। নিজে খুলে সেটা আচ্ছা মানে কিছু কিছু যে জায়গা আমি খারাপ করে ফেলছি। পরে মার্কেটে নিয়ে যে টাকা খরচ করে সেটা ঠিক করা লাগলো। আমার ওয়ারেন্টি চলে গেছিল বলেই খুলেছিলাম। তো এটা কেন উদাহরণ দিলাম, যার কাজ তাকে করতে হবে, তার মানে যারা আমার ভিডিও দেখছেন জেনারেল পাবলিক ভাই, আমরা কষ্ট করে আইন পড়ে অ্যাডভোকেট হয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য। তা কোন কাজটা ভালোভাবে করতে হবে আমরা জানি। আপনি মক্কেল যদি আদালতে কথা বলেন, তাহলে তো স্যারের সাথে ঝগড়া করবেন যেমন বাড়িতে ঝগড়া করেন, তাই না? জি 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 জি। মক্কেলরা যদি নিজেরাই সমাধান করতে পারতো, ঝগড়া মারামারি না করতো, তাহলে তার আদালতে আসা লাগতো না। তাই আমাদের দরকার আছে, মানে যাই যে কাজে এক্সপার্ট তাকেই সে কাজে নিতে হয়। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি ব্যতীত এমন জরুরি অবস্থার আদেশ 2 মাসের অধিক দেওয়া যাবে না। এটা আসছিল কিন্তু 12 সালে, জি সরি জি জি। 12 তারিখে, এমনি আমাদের 12 তারিখে বারো আসছিল। তারিখে যে আমাদের এসেছিল স্যার। জি দেখেন আমি যেটা পড়ছি আমার কিন্তু নজরে আসছে, আমি আপনাদের পড়াতে পড়াতে এমনও হয়েছে যে এইটা 17 সালে প্রশ্ন এসেছে, এটা 12 সালে প্রশ্ন এসেছে। কারণ রিটেন নোট আমি নিজের হাতে তো গড়েছি, তাই না? জি। তো সেগুলো তো মনে থাকবে, এই নোটটা আমার সন্তানের মতন, অনেক যত্ন নিয়ে গড়া। তাহলে আমার মনে থাকবে হ্যাঁ না কত হ্যাঁ, সালে কোন প্রশ্নটা আসছে। জি জি। অনেক ধরে লালন করছেন। জি অত্র ধারার বিধানসভা মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য না। তো মেট্রোপলিটন এলাকায় কি জরুরি অবস্থা দেওয়া যায় না? হাত দেওয়া যায়, কে দিবে? পুলিশ কমিশনার পুলিশ দিবে। কমিশনার। একটু শর্ট নোট এখানে লিখে রাখেন নোটের উপরে, মানে পুলিশের বস কে? মেট্রোপলিটন এলাকায় হচ্ছে পুলিশ কমিশনার, পুলিশের বস, ঠিক আছে। জি তার মানে এই যে যত পুলিশ আছে সবাইকে অর্ডার দেবে কে? মেট্রোপলিটন এলাকায় একটা পুলিশের বিভাগীয়, মানে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটনের বস হচ্ছে পুলিশের, সকল পুলিশের বস হচ্ছে পুলিশ কমিশনার, ঠিক আছে। জি তার মানে এনার আন্ডারে সকল পুলিশ ফোর্স কাজ করে। উপরে তো আছে, সেটা ভিন্ন পদ। কিন্তু জেলায়, জেলায় হচ্ছে পুলিশ সুপার, মানে সুপার ইন্টেন্ডেন্ট অফ পুলিশ। বুঝতে পেরেছেন? জি 145 ধারার প্রয়োগ, 44 ধারা দেখলাম, 45 ধারায় বিষয়বস্তু হলো জমি বা ভূমি প্রভৃতি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কার সৃষ্টি হলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি। অর্থাৎ ওই যে মামলার কথা বললাম 11 তারিখের, সেখানে 44 ধারাও ছিল, 45 ধারাও ছিল। 44 ধারায় শান্তি ভঙ্গ হচ্ছে জমি জমা নিয়ে, অনেক সম্পত্তি। জি আর 44 ধারা দিয়েছে যেন আমি কাজ শুরু করতে না পারি, আমাকে আটকানোর জন্য, তাই না? মানে হচ্ছে জি অন্তর্বর্তীকালীন আদেশ, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটা ইন্টারলোকেটরি অর্ডার বলে। জমি বা প্রভৃতি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি হলে এবং উক্ত বিষয়ে কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে, কোনো পক্ষের দরখাস্ত মানে এই যে আদালতে সে মামলা করলে, দরখাস্ত দিয়ে পিটিশন মামলা হবে। জি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট মানে এখানে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে এডিএম কোর্ট দিয়ে কাজ করান। সরকার যদি ক্ষমতা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু আমি এখানে আমাদের রাজশাহীতে শুধু জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই এই ধরনের মামলা নিতে দেখছি। 145 ধারায় নির্বাহী কোর্ট মামলা নেয় না। স্ব স্ব লিখিত দাবি পেশ করতে উভয় পক্ষকে লিখিত আদেশ প্রদান করবেন। তাহলে
যে দরখাস্ত দিয়েছে সে দরখাস্তে বর্ণিত দাবি বজায় রাখার জন্য যুক্তিতর্ক দিবেন। আর যে প্রতিপক্ষ সে আবার শোকজ বা লিখিত জবাব দিয়ে বলবে যে স্যার এই কারণে দরখাস্তকারী মিথ্যা বলছে, ভিত্তিহীন কথা বলছে, তাই না? অত্র ধারায় জমি বা জলাশয় বলতে দালান, তাহলে স্থাবর সম্পত্তি বা জমি বলতে দালানকে বোঝাবে, বাজারকে বোঝাবে, মাছের খামারকে বোঝাবে, ফসলকেও বোঝাবে। কি কে বোঝাবে? ফসল। সিপিসির জি সাথে, সিপিসির সাথে একটু ব্যতিক্রম হয়ে গেল না এখানে? জি আহ, জি জি এই যে অনেকটাই। গ্রোয়িং ক্রপ মানে বাড়ন্ত ফসল, বাড়ন্ত ফসল, বাড়ন্ত অস্থাবর। ফসল, জি। বাড়ন্ত ফসল হচ্ছে অস্থাবর। আর 145 ধারায় এখানে স্থাবর সম্পত্তি। তাহলে সিপিসি, সিপিসি ফসলকে বলছে স্থাবর, আর বাড়ন্ত ফসলকে সিপিসি বা দেওয়ানি বলছে কার্যাবলী অস্থায়ী, বলছে হচ্ছে অস্থাবর। একটু অস্থায়ী, একটু ভিন্ন রূপ হয়ে গেল না? জি। সম্পত্তির খাজনা বা লভ্যাংশকে বোঝাবে, প্রফিটটাকে বোঝাবে। সমন জারি এবং প্রয়োজনে সর্বসাধারণের উদ্দেশ্যে অনুলিপি লটকানোর আদেশ প্রদান করা যাবে সমন যদি জারি না হয়, সেক্ষেত্রে লটকিয়ে জারি। নালিশি স্থাবর সম্পত্তির দখল সম্পর্কে অনুসন্ধানের নির্দেশ দিবেন। এই কোডগুলো, নির্বাহী কোডগুলোর ক্ষমতা কি? এই সম্পত্তির মালিককে এটা দেখার কোনো বিধান নাই তাদের। মানে এক, আমরা এছাড়া একটা 9 ধারা পড়িনি যেখানে সত্য বিষয়ে কথা বলার সুযোগ নেই? জি। এই যে 145 ধারা, একশো 145 ধারা বিধানটা হচ্ছে 109 ধারার অনেকটা বিকল্পর মতন। বুঝতে পেরেছেন? আমি সিভিল কোর্টে যদি না আচ্ছা দেই তাহলে আমি দ্রুত এখানে রেমেডি পেয়ে যাব 145 ধারায়, নির্বাহী কোর্টে, ঠিক আছে? আচ্ছা, এডিএম আচ্ছা। কোর্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সিকিউটিভ কোর্ট, মানে জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাহী কোর্ট। আমরা এমসিকিউ নোটের যে চার্ট সেখানে কিন্তু দেখিয়েছি, তাই না? জি তাহলে নির্বাহী কোর্ট বলতে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটকেও বোঝাচ্ছে। দখল বিষয়ে প্রতিবেদন প্রাপ্তির পর আদেশের অব্যবহৃত পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষের দখলে ছিল তা বিবেচনা করবেন। আচ্ছা, এই যে অব্যবহৃত শব্দের অর্থ কি বলেন? অব্যবহিত মানে এ পর্যন্ত। যেমন হুম, আপনি ক্লাসে ঢোকার আগ পর্যন্ত বাসে ছিলেন, কথা কি সঠিক জি বললাম? জি জি স্যার। মানে বাড়ি পৌঁছার, মানে ক্লাসে ঢোকার পূর্ব পর্যন্ত বাসে ছিলেন, ওই যে আগের জি 40 40 80 মিনিট আপনার মিস হয়েছে, এটা অব্যবহৃত 80 মিনিট। জি বুঝতে পারলেন? অব্যবহিত, জি জি। অব্যবহৃত, ব্যবহৃত ব্যবহৃত না, অব্যবহৃত মানে অতিবাহিত বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা। জি জরুরি মনে করলে বিষয়বস্তুটি তথা নালিশি স্থাবর সম্পত্তিটি ক্রোকের আদেশ দিতে পারে, যদি উভয় পক্ষই খুবই এক্সট্রিম লেভেল আছে, মার মানে খুনাখুনি হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। জি। আমার এই মামলা, এই সম্পত্তিতেও কিন্তু মারামারি হয়েছে, আমার পক্ষ অপর পক্ষের মাথা ফাটাই দিছে কয়েকজনের। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু ক্রিমিনাল মামলাও আছে, ক্রিমিনাল মামলাও জামিনের জন্য আমার কাছে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরেও এই মামলা কিন্তু আমি কি করেছি, অপরপক্ষ যখন ছবি দিয়েছে আমি বলেছি যে ইওর অনার, এই মামলার সাথে, এই ক্রিমিনাল মামলার সাথে সিভিল মামলার কোনো কানেকশন নাই। উনি অন্য একটা মামলার তথ্য এখানে সাবমিট করার চেষ্টা করছেন, আদালতকে মিসলিড করার চেষ্টা করছেন, এইভাবে দাবি করছি। এখন আদালত আমার পক্ষে রায় দিয়ে দিয়েছে। বিরোধের অস্তিত্ব নেই মর্মে কোনো পক্ষ প্রমাণ করতে সক্ষম হলে ক্রোকের আদেশটি চূড়ান্তভাবে বাতিল করবেন। তাহলে ক্রোক কেন করবেন? উভয় পক্ষ একটা সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি করছে, মনে করেন একটা পুকুর, পুকুরের মাছ ধরার জন্য দুই পক্ষই বাড়ি মরিয়া হয়ে গেছে, তাহলে সম্পত্তি ক্রোক করে একটা রিসিভার নিয়োগ করে, রিসিভারে বলবে এটা আপনি এখন দেখেন। তৃতীয় পক্ষ, ঠিক আছে, এলাকার চেয়ারম্যানকে দিয়ে দিল রিসিভার। চেয়ারম্যান যেখানে রিসিভার সেখানে কোনো পক্ষ নামার সাহস পাবে? না সেটাই। রিসিভার ওই ধরনের ব্যক্তিকেই দিবে, যদু মধুকে তো দিবে না, তাই না? জি আইনসম্মতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখল বহাল পক্ষের মৃত্যুতে আইনসম্মত প্রতিনিধি পক্ষভুক্ত হবেন। তার মানে মামলা চলতে চলতে, মামলা শেষ হয়নি, বাদী অর্থাৎ দরখাস্তকারী বা কোনো প্রতিপক্ষ মারা গেল, সেক্ষেত্রে তার কি প্রতিনিধি পক্ষভুক্ত হতে পারবে তার পক্ষে, জি ঠিক আছে? মানে জি। এটাকে বলে কাম্যকাম, তাই না? কাম্যকাম শব্দটা আমি হ্যাঁ, ব্যবহার করেছিলাম না আমার মডেল টেস্টে, জি জি এবং এর স্যার। আগে ক্লাস টেস্টে ব্যবহার করেছি। এই শব্দটা একটা ব্যবহারিক জি শব্দ, এই শব্দ দিয়ে জি প্রশ্ন আসছে, দেখলেন? জি জি প্রশ্ন এসেছে স্যার। তাহলে ব্যবহারিক শব্দটাও কাজে লাগছে।
মানে আমার কেন জানি মনে হয় কখনো কখনো এই প্রশ্ন দিয়ে এই শব্দ ব্যবহার করে প্রশ্ন করবেই, কারণ প্রচুর ব্যবহার হতে শুনি আদালতে। রেস্টিটিউশন, সাবস্টিটিউশন, কিংবা এটা পক্ষভুক্তি, স্থলভূষুক্তি, মানে এই শব্দগুলো ব্যবহারই করে না সিনিয়ররা, বলে কাম্য কাম। ঠিক আছে, কায়াম্য কাম কে বলে কাম্য জি কাম। তো যাই হোক না কেন, জি তো এই শব্দটা কিন্তু খুবই বহুল ব্যবহৃত। তো যিনি প্রশ্ন করবেন তিনি যদি সিভিল সম্পর্কে জানেন তিনি অবশ্যই কি করবেন, এই শব্দটা ব্যবহার করবেন, এর আমার বিশ্বাস ছিল। দেখেন ব্যবহার করে ফেলছে। পচনশীল বিষয়বস্তু হলে যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ প্রদান করবেন। 8 নম্বরে বলা হচ্ছে কোনো পক্ষের আবেদনে সাক্ষী বা দলিল বা কোনো বস্তু হাজির করতে সমন জারি করা যাবে। কোনো ব্যক্তির কাছে যদি কি থাকে, দলিল থাকে বা কোনো বস্তু থাকে, আলামত থাকে, তাহলে মামলা সংশ্লিষ্ট যদি হয়, মামলার জন্য সেটা যদি প্রাসঙ্গিক হয়, তাই না, তাহলে জি, সেটা হাজির করতে আদালতে পারবে। তার হাজির মানে করতে এটা হবে। এভিডেন্স অ্যাক্ট অনুসারে প্রাসঙ্গিক হতে হবে। এবং অত্র ধারার ক্ষমতা 107 ধারার ক্ষমতাকে খর্ব করবে না। তার মানে এর অর্থ কি, কেউ যদি 145 ধারায় মামলা করে তাহলে 107 ধারাতেও মামলা করা যাবে, কোনো সমস্যা নাই, রেস জুডিকাটার মতো বিধান বাধা হিসেবে দাঁড় হবে না। আবার কেউ যদি একশো জি সাত ধারা মামলা করে সেক্ষেত্রে 145 ধারার মামলা করতে অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? এর অর্থ জি স্যার। হচ্ছে 9 নম্বরে যেটা বলা আছে। এরপর আমরা পড়ব 3.4, টপিক 3 পড়ছি আমরা, হ্যাঁ। সিপিসি এর 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট পক্ষগণের সত্য নয়, কি নাই, সত্য, সত্য মানে কি, অনারশিপ বা টাইটেল বা মালিকানা, কেন? বরং শুধুমাত্র নালিশি সম্পত্তিতে তাদের দখল বিবেচনা করে। অনেকটা এসআর একটা 9 ধারার মতো, তাই না? জি স্যার। মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে আমরা শুরু করব। যে প্রথমে যে 2 লাইন আছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, কমা 1898 এর 145 ধারার কার্যক্রমে, এইভাবেই আইনটা লিখবেন সম্পূর্ণভাবে, যেন আইনের নাম লিখতে ভুল না হয়। ম্যাজিস্ট্রেট পক্ষগণের সত্য নয় বরং শুধুমাত্র নালিশি সম্পত্তিতে তাদের দখল বিবেচনা করেন। মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। আচ্ছা, এই যে লাইনটা দিয়ে দেওয়া হয়েছে এটা যদি ইংরেজিতে দেয়, তাহলে এই ইংরেজিটার বাংলা বুঝে বাংলা আগে ইংরেজিটা লিখবেন, তারপর অর্থাৎ বলে বাংলা অনুবাদ করবেন, তারপরে কি করবেন, উত্তর লিখবেন। ক্লাস জি। টেস্টে হয়তো বা আমি এরকম বাংলা প্রশ্নকে ইংরেজিতে কনভার্ট বা ইংরেজি প্রশ্নকে বাংলায় কনভার্ট করতে পারি। ইতিপূর্বে যারা আচ্ছা। 4 মাস 5 মাস আগ থেকে ক্লাস করছেন তারা জানেন বিষয়টা, অলরেডি 5টা ক্লাস টেস্ট হয়েছে, তাই না? জি স্যার। যারা পরে ভর্তি হচ্ছেন তারা টেনশন করবেন না, আমি মঙ্গলবার এবং শুক্রবারে আলাদা ক্লাস নিয়ে বা দিনের বেলা বিকেলে আলাদা ক্লাস নিয়ে আপনাদের প্রিভিয়াস 5টা সাবজেক্ট কভার করে দিব, যদি আপনাদের এনার্জি থাকে। আমাদের 1 মাসে শেষ করতেই হবে কোর্স, তাই না? জি সিপিসিআর 145 এর উপধারা 4 এর বিধান মতে 4-এ কি ছিল উপরে আমরা দেখি, নালিশি স্থাবর সম্পত্তি। দেখেন একটু আগে আমরা 4-এ কিন্তু আগের প্রশ্নে পড়ে আসছি, তাই না? জি কি দেখলাম, নালিশি স্থাবর সম্পত্তির দখল সম্পর্কে অনুসন্ধানের নির্দেশ প্রদান করবেন। কি সম্পর্কে? দখল, কে দখলে ছিল, দরখাস্তকারী না প্রতিপক্ষ, বাদী না বিবাদী, তাই না? জি দখল বিষয়ে প্রতিবেদন প্রাপ্তির পর কে প্রতিবেদন দিবে? সাধারণত এসি ল্যান্ডের মাধ্যমে তহসিলদার, হ্যাঁ, এসি ল্যান্ড অফিসে তহসিলদার, সার্ভেয়ার যিনি সরকারি আমিল, সরকারি আমিন, হ্যাঁ, তারা কিন্তু সরজমিনে দেখে কার দখলে আছে বুঝে সেইটার প্রতিবেদন দেয়। আদেশের আদেশের অব্যবহিত পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোন পক্ষ, অর্থাৎ মামলা করার, হ্যাঁ, পরে আদালত দেখবে যে আদেশ দিল যে দেখেন কে দখলে আছে, ওই আদেশ থেকে 2 মাস আগে কে দখলে ছিল সেটা দেখবে। বুঝতে পেরেছেন? জি এটা হচ্ছে বিবেচনা বিষয়। এই সম্পত্তির মালিককে কেউ দেখবে না, একেবারে হুবহু 9 ধারার মতন। তাহলে 4 ধারা বিধান মতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নালিশি স্থাবর সম্পত্তি দখল সম্পর্কে অনুসন্ধানের নির্দেশ প্রদান করবেন। কার বরাবর? সাধারণত এসি ল্যান্ড বরাবর দেয়। এসি ল্যান্ড কে? সহকারী কমিশনার ভূমি, প্রতিটা উপজেলায় একজন করে থাকে। দখল বিষয়ে প্রতিবেদন প্রাপ্তির পর আদেশের অব্যবহিত পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষের দখলে ছিল তা বিবেচনা করবেন। আচ্ছা, দেখেন একটু আগে আমরা যেটা পড়ে আসলাম সেটা থেকে কিন্তু একটা আংশিক অংশ আমরা এখানে ব্যবহার করছি। এই যে লিংক, এই লিংক আপনার ধরতে পারতে হবে, তাহলে কি হবে, আমার নোটের নাম যেমন কমপ্লিট নোট দিয়েছি, আপনার এডুকেশনটা আপনার প্রস্তুতিটাও কি হবে, কমপ্লিট হবে। এখন আপনি
একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের কানেকশন ধরতে পারছেন না, তাহলে কিন্তু সমস্যা, তাই না? জি জি জরুরি মনে করলে প্রস- বস্তু বিষয়বস্তুটি তথা নালিশি স্থাবর সম্পত্তিটি ক্রোকের আদেশ প্রদান করবেন। কেন ক্রোকের আদেশ প্রদান করবেন? যে এমন একটা সম্পত্তি, এটা নিয়ে উভয় পক্ষ মারামারি করে, খুনাখুনি করে মারা যাচ্ছে, আহত হচ্ছে, তাই না? তাহলে তাদেরকে আটকানোর জন্য যখন এই সম্পত্তি নিয়ে বাদী বলবে যে আমার দখলে থাক, বিবাদী বলবে আমার দখলে থাক, তখন আদালত একজন রিসিভার নিয়োগ করতে পারেন অথবা সম্পত্তি ক্রোক করতে পারেন। আর সম্পত্তি ক্রোক করতে ক্রোক করে নিলে কি হবে? এখন তৃতীয় পক্ষ কাছে চলে গেল, এখন ওই জি পক্ষ কি শান্ত হয়ে যাবে, তাই না? আর মারামারি করবে? জি না। আদালতের হস্তক্ষেপ যে সম্পত্তিতে চলে আসবে, এই একটা সাইনবোর্ড দিয়ে দিল এই সম্পত্তি বিষয়ে আদালতে মামলা আছে এবং আদালত এই সম্পত্তিটি ক্রোক করেছেন, এই সাইনবোর্ড দেখলে আর কেউ ওই সম্পত্তিতে যাবে? যাবে না। গেলেই তো তার না জেল হবে। আবার উপধারা 6 এর বিধান মতে, একটু আগে উপধারা 6 দেখেছি, আইনসম্মতভাবে নালিশি সম্পত্তিতে কোনো পক্ষ উচ্ছেদ না হওয়া পর্যন্ত, উচ্ছেদ আইনসম্মতভাবে উচ্ছেদ হওয়ার অর্থ কি হয়? আপনার এছাড়া একটা 9 ধারা অথবা 8 ধারায় মামলা করে উচ্ছেদ করতে হবে, তাই না? জি এটা আইনসম্মতভাবে উচ্ছেদ কোথায় করতে হবে? সিভিল কোর্টে, দেওয়ানি আদালতে। উক্ত উক্ত পক্ষেরই দখল বহাল থাকবে, মানে যে আছে সেই থাকবে, সে মালিক হোক আর না হোক। যে মালিক তার দখলে কেন নাই, এইটা সে সিভিল কোর্টে গিয়ে মামলা করে, দখল উদ্ধারে মামলা করে দখলটা ফিরিয়ে নেবে, 9 ধারায় অথবা 8 ধারায়। বোঝাতে পারলাম বিষয়টা? জি জি স্যার। মনে করেন একটা মানুষের কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে বা জটিল রোগ হয়েছে, তিনি প্রথমে বাড়ির কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে না, জি সেখানে গেল, প্রাথমিক চিকিৎসা দিল, দিয়ে বললো যে আমার কাছে আর এটা হবে না, আপনি সদর হাসপাতালে চলে যান। যেমন আমাদের রেফার। রাজশাহী জি মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে না হলে বলবে ঢাকায় নিয়ে চলে যান বা অমুক একটা স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান, রেফার করে দেয়, তাই না? জি তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার মতো 145 দ্বারা, একুয়াসি সিভিল ম্যাটার্স, এডিএম কোর্ট, নির্বাহী কোর্টের, তারা প্রাথমিক চিকিৎসা দিবে যেন রোগী মারা না যায়, তাই না? জি না হলে কি হবে, দুই পক্ষ মারামারি করে মারা যাবে, ওই রকমই বিষয়টা। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ কি সেটা যদি বোঝেন, তাহলে এডিএম কোর্টের বা নির্বাহী কোর্টের কাজ কি বুঝতে পারবেন। উদাহরণটা কি পারফেক্ট হলো? জি স্যার, মনে রাখার মতো স্যার। জি বুঝতে পেরেছেন তো উদাহরণটা ম্যাচ করছে কিনা? জি জি স্যার। এমনকি কোনো দখলদার পক্ষের মৃত্যুতে তার আইনসম্মত প্রতিনিধি অন্তর্ভুক্ত হবেন। ক্লাসে আরো যারা আছেন তাদের যদি কোনো কিছু বুঝতে হয় অবশ্যই হাতোত্তোলন করবেন, করে প্রশ্ন করবেন। হাতোত্তোলন করার নিয়ম হচ্ছে, আপনার মোবাইল ফোনের স্ক্রিনে নিচের দিকে দেখবেন রিয়াকশন বলে একটা বাটন আছে, রিয়াকশনে চাপ দেন, অথবা 3 স্টারে 3 ডট আছে, 3টা ডট দেওয়া আছে বা রিয়াকশন, ওখানে গেলে দেখবেন রেজ হ্যান্ড বলে এরকম হাত আঁকানো আছে, টাচ করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে মিস্টার অমুক বা মিসেস অমুক বা মিস অমুক কি করছেন, কথা বলতে চাচ্ছেন। যেমন আমি জিজ্ঞাসা করছি একজনকে, তিনি বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সামনে এগিয়ে যাব। যারা বুঝতে পারছে না তাদের অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। ইন কেস যদি এখন প্রশ্ন করতে না পারেন, ক্লাসের শেষের দিকে প্রশ্ন করবেন অথবা ক্লাস শেষে আমাকে মেসেজ করবেন, স্যার এই অংশটা বুঝিনি, এত পেজের, একটু বুঝিয়ে দিবেন। আমি হোয়াটসঅ্যাপে অডিও কল ব্যাক করে আপনাকে বুঝিয়ে দেব। উপরোক্ত বিধান হতে প্রতীয়মান হয় যে, তার মানে একটু আগে আমরা কি দেখলাম, এই 4 নম্বর যে বিধান দেখলাম, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এবং 6 দেখলাম, 4 আর 6 মিলে আমরা ওদের উত্তর হয়ে গেল, তাই না? 145 জি ধারা কার্যক্রমে ম্যাজিস্ট্রেট পক্ষগণের সত্য নয় বরং শুধুমাত্র নালিশি সম্পত্তিতে তাদের দখল বিবেচনা করবেন। নালিশি সম্পত্তিতে কোনো পক্ষের সত্য প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করা যাবে, মানে রেফার করে দিলাম আমি কিন্তু লাস্টে, তাই না? জি লাস্টের লাইনটা কি জি রেফার করা না? এটা হচ্ছে জি কনক্লুশন। এই লাইনটা দেওয়ার অর্থ কি, আপনি শুধুমাত্র 145 ধারা বিষয় জানেন না, এটার বিরুদ্ধে আসলে প্রকৃত প্রতিকার কি, সিভিল কোর্টে যে যাওয়া যাবে এটাও আপনি জানেন। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে দিয়েছি। বাজারে অনেক গাইডে কিন্তু এই লাইনটা পাবেন না, শেষের লাইন, বুঝেছেন? আচ্ছা এবং এই আচ্ছা। শেষের লাইনের জন্য আপনি আলাদা একটা নম্বর পাবেন, কারণ যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে আপনি জানেন, নিয়মিত কোর্টে যান। আর যারা কোর্টে যায় ভাইবাদে তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি কি কোর্টে যান, যদি বলেন হ্যাঁ যাই তাহলে লাইসেন্স হবে, যদি বলেন যে যাই না এবং প্রশ্ন করে যদি বুঝতে পারে আসলে আপনি কোর্টে যান না,
তাহলে কিন্তু লাইসেন্স অনেক সময় প্রথম এক চান্সে ভাইভাতে ভাইভাতে ফেল আসতে পারে। বুঝতে পেরেছেন কি কারণে? প্র্যাকটিক্যাল আচ্ছা নলেজ আচ্ছা। না থাকলে। তো আমার লিখিত নোটে আমি প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করি, ক্লাসে নলেজ দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা ভাইবা প্লাস যখন অ্যাডভোকেট হয়ে প্র্যাকটিস করবেন তখন আপনাদের হেল্প হয়। ভাই স্পষ্ট শোনা যাচ্ছে? এবং ফ্যানের শব্দের কারণে কি সমস্যা হচ্ছে? না স্যার, না না, শোনা যাচ্ছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার পার্থক্য 144 এবং 45 ধারার। দেখেন বিষয় 144, 145, ঠিক আছে। ধারার জি। শিরোনাম: উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ জারি। ঠিক আছে, এটা হচ্ছে 144 ধারা। 144 ধারায় এই শিরোনামটা দেওয়া আছে, মানে হেডিং। আর 145 ধারায় জমি প্রভৃতি সংক্রান্ত বিরোধের ফলে শান্তি ভঙ্গ হলে সেটার পদ্ধতি কি হবে সেটা 145 ধারায় আছে। এটা শিরোনাম। আপনি সূচিপত্র বের করলে বুঝতে পারবেন যে এইভাবেই লেখা আছে। তাহলে শিরোনাম দিয়ে একটা পার্থক্য দেখলাম আমরা। বিষয়বস্তু কি? জি সাবজেক্ট ম্যাটার কি দুইটার সেকশনের? স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি নিয়ে 144 ধারা জারি করা যায়। আর 145 ধারা শুধুমাত্র স্থাবর সম্পত্তি নিয়ে করা যায়। মানে অস্থাবর সম্পত্তি নিয়ে 145 ধারায় মামলা করা যায় না। কারণ এখানে প্রথমেই কথা একটা বলে দিয়েছে কি, জমি। জমি তো আর স্থাবর অস্থাবর না, তাই না? না না। মেয়াদ: অস্থায়ী আদেশ সর্বোচ্চ 2 মাস হবে। শান্তি ভঙ্গের আশঙ্কা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আদেশ দেওয়া যাবে এখানে। তার মানে এখানে আদালতের ক্ষমতাটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই না? জি লিখিত আপত্তি: সাধারণত লিখিত আপত্তি দাখিলের সুযোগ নেই। 144 ধারায় মামলা করলে অনেক সময় লিখিত আপত্তি কি সুযোগ থাকে না। এখানে সাধারণত ব্যবহার করেছি আমি, তার মানে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সাপেক্ষে করা যায়। লিখিত আপত্তি দাখিলের সুযোগ আছে। একতরফা আদেশ: 144 ধারায় একতরফা আদেশ প্রযোজ্য, কিন্তু 145 ধারায় অপরপক্ষকে না শুনে একতরফা ভাবে আদেশ দিবে না। রিসিভার নিয়োগ: প্রয়োজন হয় না সাধারণত। অস্থায়ী সম্পত্তি কি রিসিভার নিয়োগ দরকার করে না। ক্রোক করে নিয়ে এসে আদালতের মালখানায় রেখে দিল একটা কার, একটা স্বর্ণের অলংকার, সেগুলো নিয়ে এসে আদালতের মালখানায় রেখে দিলেই তো হয়, তাই না? সেটা তো রিসিভার জি দিয়ে রিসিভারের বাড়িতে রাখতে হবে তা না, কারণ এটা ছোট জিনিস। আর এখানে রিসিভার নিয়োগ প্রয়োজন হতে পারে, হতে পারে প্রয়োজন হবে, আমি তো লিখিনি, কি লিখেছি? হতে পারে। তার মানে এখানে শ্যাল না, এখানে মে, তাই না? মেবি। জি। কারণ সব মেবি। মামলাতে রিসিভার লাগে না। যদি 1000টা মামলা হয়, দুই একটা মামলাতে লাগে। এমনিতে মামলা নিষ্পত্তি হয়ে যায় দ্রুত, এগুলো ফাস্ট ট্র্যাক মামলা, দ্রুত নিষ্পত্তি হয় 2-3 ডেটে, যদি উভয় পক্ষের আইনজীবী অ্যাক্টিভ থাকে। আর যদি উভয় পক্ষের আইনজীবী মনে করে যে না, মামলা আমরা 3 বছর চালাবো, তখন চলতে থাকবে। আইনজীবীর উপর নির্ভর করে মামলা দ্রুত শেষ হবে না ধীরে। বুঝতে পেরেছেন? জি গুরুত্ব, মানে এই দুইটা সেকশনের মামলার ইম্পর্টেন্স কতটুকু, সিগনিফিকেন্ট কতটুকু, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এই যে উপরের যে 6টা পয়েন্ট থেকে কিন্তু আপনি বুঝতে পেরেছেন, তাই না? আর এটা জি। অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ, স্থাবর সম্পদের মূল্য বেশি না, তাহলে গুরুত্ব তো বেশি হবেই। জি জি, অবশ্যই। 5 নম্বরের জন্য 7টা পয়েন্ট দিয়েছে, পারফেক্ট উত্তর। ঠিক আছে। জি স্যার। এবার কি প্রশ্ন? প্রবলেমেটিক প্রশ্ন। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে একটা গল্প দেওয়া আছে, গল্প দিয়ে এটাকে বলে সমস্যা অথবা প্রবলেমেটিক প্রশ্ন। এটাকে আবার বলে অ্যানালাইটিক্যাল কোশ্চেন। 12 জুন 2026 যে এমসিকিউ পরীক্ষাটা হয়ে গেল, নবম বার কাউন্সিল পরীক্ষা, এটাতে অধিকাংশ এমসিকিউ যে ছোট ছোট প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু এই যে এই টাইপের অ্যানালাইটিক্যাল কোশ্চেন বা প্রবলেমেটিক প্রশ্নের কি ছোট বা সংক্ষিপ্ত ভার্সন ছিল, তাই না? জি জি তো এই যে এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আপনাদের গুরুত্ব সাথে করে পড়তে হবে। আমার এই কমপ্লিট নোটে যেমন এখানে আমি সম্ভবত একটা প্রবলেমেটিক প্রশ্ন রেখেছি এই টপিকে, কিন্তু ফাইনাল টাচ নোটে আমি চেষ্টা করব প্রতিটা টপিকের আন্ডারে আরো 2-3টা করে প্রবলেমেটিক প্রশ্ন প্রবলেমেটিক দেওয়া। প্রশ্ন অ্যাড করা। কেন? এই 12 তারিখের এমসিকিউ প্রশ্ন দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে কমপ্লিট নোট দিয়েও আর হবে না, ফাইনাল টাচ নোট দিয়ে আরো একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, এটা একটা জি ভালো সিদ্ধান্ত হবে, তাই না? জি স্যার। ঢাকা মহানগরের মতিঝিলে এক খণ্ড জমি নিয়ে উআই এর সাথে বিরোধের সূত্রে, তাহলে জমি নিয়ে বিরোধ 145 হবে না 144 হবে বলেন তো? জমি নিয়ে বিরোধ 145 হবে স্যার। 44ও হতে পারে। জমি নিয়ে বিরোধ হলে 45-44 একসাথে হতে পারে। ঠিক আছে। আচ্ছা। জি পরবর্তী
45 দিন পর শান্তিভঙ্গ রোধের প্রার্থনায় জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা বরাবর একটি আবেদন দাখিল করলে জেলা ম্যাজিস্ট্রেট সিআরপিসির 144 ধারা দিনে আদেশ দ্বারা পরবর্তী 3 মাস ওয়াইকে নালিশি সম্পত্তিতে বা জমিতে প্রবেশ করা হতে বিরত থাকার জন্য শান্তি বজায় রাখার নির্দেশনা দেয়। এখানে দেখেন কি, এই যে এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন পড়ার সময় আপনি আন্ডারলাইন করবেন। এখানে আন্ডারলাইন করার মতো জায়গা কোনগুলো? যেমন এই যে 44 ধারা আর হচ্ছে 3 মাস, এই দুইটা জায়গায় হচ্ছে কি করা, আন্ডারলাইন করার মতো জায়গা, তাই না? জি আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই, কি পয়েন্টগুলো একটু আন্ডারলাইন করে নিলাম, আলাদা করে নিলাম। ওয়াই এর আইনজীবী হিসাবে এখন আপনি মনে করেন অ্যাডভোকেট, ওয়াই আপনার কাছে আসছে। আপনার ওয়াই মানে কি, বাদী না বিবাদী? স্যার। ওয়াই বাদী না বিবাদী এই মামলায়? আচ্ছা স্যার, ওয়াই হচ্ছে বাদী স্যার। বিবাদী। এক্স ঢাকা মহানগরে মতিঝিলে এক খণ্ড জমি নিয়ে ওয়াই এর সাথে বিরোধের সূত্রে পরবর্তী 15 দিন পর শান্তিভঙ্গের প্রার্থনায়, তাহলে প্রার্থনা কে করলে? এক্স। যে প্রার্থনা করে সে বাদী না? আচ্ছা 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 আচ্ছা, জি। তাহলে বাদী মামলা করেছে, বাদী তো সাকসেস হয়ে গেছে। 144 ধারায় তাকে কি দিয়েছে? ইনজাংশন দিয়েছে 3 মাসের মানে জন্য। ওয়াই এর উপর নিষেধাজ্ঞা এসছে, ওয়াই এর উপর নিষেধাজ্ঞা এসছে, ওয়াই ওয়াই বিবাদী। এর উপরে নিষেধাজ্ঞা আসছে 144 ধারায় 3 মাসের জন্য। এখন ওয়াই কাঁদতে কাঁদতে আপনার কাছে আসছে, স্যার বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচান। কেন? তা আমার জমিতে আমি ঢুকতে পারছি না, 3 মাসের জন্য এক্স কি নিয়ে নিয়েছে, নিষেধাজ্ঞার আদেশ নিয়ে নিয়েছে। এখন এই নিষেধাজ্ঞার আদেশ কি করতে হবে? অব্যাহতি পেতে হবে, তাই না? তাহলে ওয়ের আইনজীবী মানে প্রতিপক্ষ আপনার কাছে আসলো বা বিবাদী আসলো, পদক্ষেপ কি হবে এটা আপনাকে বলতে হবে। মানে আপনি এখন কি করবেন? এখানে ওয়াইয়ের আইনজীবী হিসাবে আপনার আইনগত পদক্ষেপ কি হবে, বা ওয়াই এর উপযুক্ত পদক্ষেপ কি হবে, বা ওয়াই এর এখন প্রতিকার কি? নানান ভাষা আসতে পারে না? জি জি অবশ্যই। ওয়াইয়ের পক্ষে কি প্রতিকার আছে এভাবে আসতে পারে। ওয়াইয়ের আইনজীবী হিসাবে আপনি কি পদক্ষেপ নেবেন? একই কথা। তার মানে আপনাকে জি প্রশ্ন বুঝে, প্রশ্নে কি বলা হয়েছে, কি কি তথ্য দেওয়া হয়েছে এটা ক্র্যাক করতে হবে, এবং কি চাচ্ছে সেটা ক্র্যাক করতে হবে, সেই অনুসারে উত্তর করতে হবে। এবং প্রশ্ন পড়তে পড়তে আপনাকে প্রশ্নের সাইডে বুঝে ফেলতে হবে যে এখানে আমাকে কি করতে হবে। তার মানে ছোট করে একটা প্ল্যানিং করতে হবে যে আমি এইভাবে উত্তর করব এই সেকশনে, তারপরে আপনি লিখতে এবং যাবেন। এই, আচ্ছা, এবং এই প্রশ্নে ফাঁদও আছে স্যার, কারণ এই আদেশ তো 2 মাসের বেশি হওয়ার কথা না, কিন্তু তিন হ্যাঁ, মাস ওই যে দেওয়া আছে। 3 মাস, ওই কারণে তো আমি লিখেছি। একটু আগে তো আমরা এখানে দেখলাম 2 মাস না? জি জি এখানে 2 মাস তো আমরা পড়লামই। জি জি, এখানে আমরা সর্বোচ্চ 2 মাস। অলরেডি 2 মাস পড়েছি। আর এখানে এটা জমি নিয়ে বিষয়, তাহলে 145, জমি নিয়ে বিষয় 145 ধারা হবে না? জি উপরের পার্থক্যটা পড়ার পরেই তো আমরা বুঝতে পারছি। জি আমাদের জি উপরে আরো উপরে যাওয়া লাগবে না। আমার এই নোটটা আমি এমন ভাবে সাজিয়েছি যে আপনার ঠিক উপরের প্রশ্নের হেল্প নিচের প্রশ্নে পাবেন, মানে একটা চেন অফ রিয়াকশনের মতন। জি বুঝতে জি পেরেছেন? জি জি স্যার। আপনি এই যে 3.5 এই প্রশ্নটা পড়লে আপনার 3.6 এই প্রশ্নের আপনার উত্তর করতে পারবেন। মানে একটা সিরিয়াল মেনটেন করেছে, র্যান্ডম নাই। আমার নোটের সবচেয়ে বড় চমৎকার বৈশিষ্ট্য হিসেবে আমি এটা দাবি করছি, এমসিকিউ হোক রিটেন হোক, একটা ধারাবাহিকতা মেনটেন করেছে, কোনো র্যান্ডম ভাবে উপস্থিত নাই। এবং এটাই ওকে আপনার স্যার। নোটটা পড়তে সুবিধা হবে, কারণ একটু আগে যেটা আপনি জানলেন ওটা নিয়ে প্রবলেমেটিক প্রশ্ন আসছে। তাহলে আপনার প্রবলেমেটিক প্রশ্নটা বুঝতে এবং সেই অনুসারে প্রশ্ন করতে কি আপনার জন্য হেল্প হবে, তাই না? নূর মোহাম্মদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ধারায় যে 145 ধারা, এটা এই যে পরবর্তী 2 মাসের ভিতরে যে ব্যক্তি উক্ত সম্পত্তির দখলে ছিল, এটা কি 2 মাস না 3 মাস স্যার? প্রশ্নের বিষয়টা। প্রশ্নের মধ্যে 3 মাস আদেশ দিয়ে দিয়েছে সেটা বলা হচ্ছে, আচ্ছা, এখানে তো 3 মাস এমনি লিখাই আছে। এমনি এমনি 2 মাস হবে না স্যার নাকি? ভাই প্রশ্ন আপনাকে প্রবলেম দিয়েছে, আপনাকে সলভ করতে হবে। আমি উত্তরে আচ্ছা, যাই তারপরে প্রশ্ন করেন, আগে কনফিউজড হবেন জি না। স্যার। আপনি লাইনে থাকেন নয়েজ না হলে। উত্তরে যাই, এটা প্রশ্ন, জি এটা বিগত সালের একটা প্রশ্ন। এখন প্রশ্নে ভুল জি, আছে আপনি আচ্ছা। এটা দাবি করতে পারেন না, প্রশ্ন আপনাকে প্যাঁচ না লাগিয়ে স্যার, দিবে। আমি প্রশ্ন ভুলের জন্য বলি নাই স্যার, আমি মূলত জানার জন্য স্যার, যে এখানে 145 ধারা অনুযায়ী স্যার এটা কি 2 মাসই? আমি কনফিউজ যে আমার এটা নোট খাতায় যে এটা 2 মাস, আমারটা ভুল কিনা, এটার জন্য স্যার। আচ্ছা, এটা উত্তর পড়লে আপনি বুঝতে পারবেন, এই প্রশ্ন করাই লাগবে না। কোনো জি স্যার। কোনো প্রশ্ন নিয়ে যদি প্রশ্ন করতে চান উত্তরটা শোনার পরে প্রশ্ন করবেন, কারণ উত্তরের মধ্যে আপনার প্রশ্নের উত্তর থাকতেই পারে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আইনানুগ যুক্তি প্রস্তুত করুন।
তার মানে এই যে আদেশ দিয়েছে, এই আদেশের বিরুদ্ধে যুক্তি না দেখালে তো আপনি ওয়াই এর পক্ষে মামলা জিততে পারবেন না, পারবেন? জি জি সেটাই। এই 11 তারিখে এই সেম একটা মামলায় আমি জিতেছি, এই সেম ধরনের। হ্যাঁ, এবং তৃতীয় ডেটে শেষ করে দিয়েছি প্রতিপক্ষে। 7 জন প্রতিপক্ষ আমার পক্ষে ছিল। তো খুবই ইন্টারেস্টিং, এগুলো যদি বোঝেন তাহলে বাস্তবে মামলা করতে খুবই সুবিধা হবে। এগুলো নোট তৈরি করতে গিয়ে যে আমি কত কিছু শিখেছি, সেটা আমার বাস্তবে আদালতে কাজে লাগছে। আবার আদালতে যেটা শিখেছি আপনাদের নোট তৈরি করতে কাজে লাগছে। মানে দুই জি দিক জি থেকে আমি লাভবান হচ্ছি। ওআই এর আইনজীবী হিসাবে আমার আইনগত পদক্ষেপ, আমার নোটের শুরুতে 4 প্রকারের পদ্ধতি শেখানো আছে না সমস্যা সমাধান অংশে? জি স্যার, মেথড জি। তো এখানে অ্যাডাপটিভ মেথড ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছেন কেন অ্যাডাপটিভ মেথড? কারণ অ্যাডাপটিভ মেথড দিলে ম্যাচ করছে ওই সমস্যা, বিচার্য বিষয়। এইভাবে না করে এইভাবে করলে ভালো হবে। আপনি চাইলে ওইভাবেও করতে পারেন, নো প্রবলেম। আপনি আমাকে 4টা যে পয়েন্ট আমি দিয়েছি প্রপার ওয়ে, আপনি এটাকে প্রপার ওয়েতে কনভার্ট করতে পারবেন। আমি যখন ক্লাস টেস্টে প্রশ্নটা দিব, আপনি প্রপার ওয়েতে কনভার্ট করেন। অথবা কি করবেন, আপনি নিজেই বাসায় যে স্যার যেহেতু এটা হ্যাস্টি ওয়ে বা অন্য কোনো অ্যাডাপ্টিভ ওয়ে বা কাস্টমাইজ ওয়েতে লিখেছে, আমি এটা প্রপার ওয়েতে নিজে একটা নোট করে নিই, আপনি বাসায় করে ফেলেন। এটা আপনার জন্য কি হবে, রিভিশন হয়ে গেল, তাই না? জি জি স্যার। তাহলে আপনাদের সবার জন্য নির্দেশনা, আমার নোটে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর যেগুলো মানে ছোট করে দেওয়া আছে, আপনারা বড় করে প্রপার ওয়েতে করবেন। নুর মোহাম্মদ ভাই, কি বুঝলাম, বুঝতে পারলেন? জি স্যার, জি স্যার। এগুলো হোমওয়ার্ক ভাই, পাস করতে হলে এগুলো কষ্ট করতে হবে। এগুলো কষ্ট করতে পারলে আপনি যখন এটাকে এই এই ওয়ে থেকে প্রপার ওয়েতে যখন কনভার্ট করতে যাবেন বাসায়, একবার করতে যে কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমাকে মেসেজ করবেন, স্যার এটা আমি কনভার্ট করতে পারছি না, করতে গিয়ে এখানে প্রবলেম হচ্ছে, বা একটা ছবি তুলে পাঠালেন, স্যার এটা কি ঠিক আছে কিনা দেখেন তো। আমি যে ফিডব্যাক দিলাম, জি স্যার। তখন এই প্রশ্নটা যদি কমন আসে, একবার তো বাসায় লিখেছেন, আমার ক্লাস টেস্টও হয়তো বা লিখবেন, তাহলে ক্লাস টেস্টে আপনি ভালো ফিডব্যাক পেলেন, ভালো নম্বর পেলেন। প্লাস বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা, সেখানে গিয়ে আপনার কি হবে, আরো ভালো হবে। তার মানে একই প্রশ্ন 3-4 বার লিখলে সেটা নিশ্চয়ই আরো ভালো হবে, আপনার উত্তর চমৎকার হবে, মেমোরাইজ নির্ভুল হয়ে যায়, হবে। প্র্যাকটিস প্র্যাকটিস মেমোরাইজটা ভালো প্র্যাকটিস থাকে হবে, স্যার। মেমোরাইজ হবে, নির্ভুল উত্তর দিতে পারবেন। আর একটা খুবই উপকারী কাজ হবে কি, বার কাউন্সিল পরীক্ষায় যে সময় কম লাগবে, তাহলে এই সময়টা বাঁচলে অন্য বড় প্রশ্নে, বর্ণনামূলক প্রশ্নে আপনি সময় দিতে পারবেন। বোঝাতে পারলাম? জি প্র্যাকটিসের স্যার। বিকল্প নাই ভাই। এই পেশায় আসছেন মানে আপনি সিনিয়রের আন্ডারে কোর্টে যাবেন, আপনাকে দরখাস্ত লিখতে হবে, হাজিরা লিখতে হবে, লিখতে লিখতে আপনার হাত ব্যথা হবেই। বুঝতে পেরেছেন? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকা বরাবর রিভিশন দায়ের করব। কি করব? রিভিশন দায়ের করব। আসলে এই আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয় দায়রা জজে। বুঝতে পেরেছেন? জি কারণ এই যে আদেশগুলো, আমি বলে রাখি, এটা নোট নেন, এডিএম কোর্ট বা নির্বাহী কোর্টের কোনো আদেশের বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না। আমি ডিরেক্ট কি করব, রিভিশন করব দায়রা জজে। ক্লিয়ার? এটা একটা সংক্ষিপ্ত টেকনিক শিখিয়ে দিলাম। এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু জায়গায় করা যায়, সেটা আমি আলোচনা করব। হয়তো বা নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভিশন হয়। এখন রিভিশন করব এটা আমি বলে দিলাম। তাহলে এখানে চেয়েছে কয়টা উত্তর, কি পদক্ষেপ নেব, রিভিশন করব, প্রথম পদক্ষেপ শেষ। এবার যুক্তি দেখাতে হবে, রিভিশনের মধ্যে আমি কি কি পয়েন্ট রাখবো, কি কি হেতুবাদ রাখবো, কি কি গ্রাউন্ডস রাখবো, সেগুলো আমি এখানে যুক্তিগুলো দেখাবো। ঠিক আছে? 1 নম্বর, জি যেহেতু। যুক্তিতে যেহেতু দিয়ে শুরু করলে যুক্তিটা ভালো হয়। ক্যাস ক্যাস করছে শব্দ সম্ভবত একজনের, তাই আমি তাকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। যারা লাইনে আছেন তারা মানে নড়াবেন না, নড়লে ক্যাস ক্যাস শব্দ হচ্ছে। যেহেতু সিআরপিসি এর 144 ধারায় বিধান মহানগর এলাকায় প্রযোজ্য নয়। কি এলাকায় প্রযোজ্য নয়? মহানগর মহানগর এলাকা। এলাকার এটাকে লক্ষ্য প্রয়োজন। করছেন? এটাকে লক্ষ্য করছেন যে ঢাকা মহানগরের মতিঝিল এটা মহানগর এলাকা না? জি 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 স্যার। অবশ্যই স্যার। এটা যেহেতু মহানগর এলাকা, তাহলে এই জায়গায় কিন্তু কি হবে না, প্রযোজ্য হবে না, তাই না? প্রযোজ্য। তাহলে এই যে এই পয়েন্টও কিন্তু আমি দিয়েছি। অনেকে কিন্তু অনেক গাইডে এই পয়েন্টটা দেওয়া নাই, কিন্তু আমি এই পয়েন্টও দিয়েছি যে 144 ধারা মহানগর এলাকায় প্রযোজ্য হবে না। মহানগর এলাকায় এই ধরনের পদক্ষেপ নিতে কে পারে? কমিশনার পারে, তাই না? তাহলে এটা একটা সুন্দর পয়েন্ট, সুন্দর যুক্তি আমার মক্কেলকে জিতানোর জন্য। জি এবং বিরোধীয় জমি মহানগর এলাকায় অবস্থিত, যে সেহেতু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা কর্তৃক প্রদত্ত আদেশটি আইন বহির্ভূত
আইন বহির্ভূত মানে আইনের বাইরে তিনি আদেশ দিয়েছেন, আইনে এরকম আদেশ দেওয়া যায় না, তার বিধানই নাই যায় না। এখানে, তার এখতিয়ারই নাই, ক্ষমতাই নাই। এবং বাতিলযোগ্য বটে, বাতিলযোগ্য মানে আদেশটা বাতিল চাচ্ছি, তাই বাতিলযোগ্য বটে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা কোর্টের ল্যাঙ্গুয়েজ। এই যে বটে শব্দটা দিয়েছি, এটা দিলে আহ, বুঝতে পারবে যে হ্যাঁ না আপনি আপনি ঠিক কোর্টে যান, বলেছেন। হ্যাঁ কোর্টের না ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, সত্যি বলেছেন, প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। বাতিলযোগ্য বটে, জি। যেহেতু নিম্ন আদালতে মামলাটি 145 ধারায় আনিত হয়নি, কত ধারায় করেনি, মামলা করেছে কত ধারায়, 144, 145 ধারায় করেছে কি? না। তাহলে জমিনে তো 145 ধারা করতে পারতো, 145 ধারার সাথে 144 ধারা অ্যাড করা যায়, কিন্তু আচ্ছা। শুধুমাত্র 144 ধারা এখানে চলবে না, 145 ধারা করলেও এর সাথে ইনজাংশন নেওয়ার জন্য 144 ধারা অ্যাড করতে পারে, কিন্তু তারপরেও মহানগর এলাকায় এটা করতে পারবে না। সেহেতু স্থাবর সম্পত্তির শান্তিভঙ্গ রোধে উক্ত মামলায় উক্তরূপ আদেশ দেওয়া যায় না। ঠিক আছে, মহানগর কোর্ট দিতে পারবে না, জেলা কোর্ট হলে দিতে পারতো। এই যে এটা মতিঝিল এলাকার না হয়ে যদি মহানগর এলাকার বাইরে হতো, তাহলে কিন্তু আবার এই কোর্টে হতো, কিন্তু 45 ধারায় মামলা করতে হতো। বোঝাতে পারলাম? জি। তার মানে ভুল কোর্টে মামলা হয়েছে, ভুল ধারায় মামলা হয়েছে, দুইটা ভুল বের করলাম। বিধায় আদেশটি বাতিল করা বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় মানে কি, যেটা করা উচিত, তাই না? জি। ল্যাঙ্গুয়েজগত একটু পার্থক্য নিয়ে আসছে। এছাড়া আহ, আইন দিয়ে আবার 144 ধারায় প্রদত্ত আদেশ সর্বোচ্চ 2 মাস পর্যন্ত জারি করা যায়। নূর মোহাম্মদ ভাইয়ের উত্তর পেয়ে গেলেন, তাই না? কিন্তু নিম্ন জি। আদালত 3 মাসের জন্য জারি নির্দেশ দেন, বিধায় আদেশটি সরাসরি খারিজযোগ্য। যেখানে 2 মাস দেওয়ার সর্বোচ্চ বিধান আছে, সেখানে 3 মাস দিয়েছে, একটু বেশি দিয়ে ফেলেছেন, তাহলে এখানে কিছু করা যাবে না। আনোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই প্রশ্নটার মধ্যে ঘটনা এবং বিচার্য বিষয় কি হবে না? আপনি কি শুরু থেকে ক্লাসে ছিলেন? হ্যাঁ, আমি ক্লাসে ছিলাম, কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে যদি যে প্রশ্নটা আপনার ওই যে করছেন, ওটার মধ্যে যদি আমি ঘটনা এবং বিচার্য বিষয় দিতে হলে কি হবে একটু নাকি আগে দরকার আপনাদের নাই? একটু আগে আপনাদের হোমওয়ার্ক দিলাম না, যে এই প্রশ্নটাকে আমরা, আপনি প্রপার ওয়েতে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত এভাবে কনভার্ট করে নেবেন, নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এ কথা কি আপনাকে বললাম, আপনি বুঝতে পারেননি? ও স্যার, সরি স্যার, ওই যে আমার নেট হচ্ছে আজ যা প্রবলেম করতেছে খুব আজকে, নেট প্রবলেম আচ্ছা, করছে, তার জন্য আচ্ছা আমি ঠিক রুম আছে, থেকে বেরিয়ে আসছি। ধন্যবাদ ভাই। প্রতিদিনই তো আপনার প্রবলেম হয় নেট। আচ্ছা আপনি জি ভিডিও স্যার, দেখ, আমার রুমে নেট প্রবলেম। হ্যাঁ এটা আমি বলেছি সুন্দর করে, ভিডিও আপনি দেখে নেবেন আজকে, ঠিক আছে? স্যার, গতকালকের ক্লাসের যে 2টা ভিডিও মানে হবে, সেগুলো আজকে রাত্রে দিয়ে দেবো। এই ক্লাসের ভিডিও কালকে দিনে সারাদিনে পেয়ে যাবেন, ঠিক আছে? ভিডিও আর পেন্ডিং থাকবে না। স্যার, আজকে কুরিয়ার করলাম তো আপনাদেরকে নোট, যারা নতুন স্টুডেন্ট জি তাদের এই কমপ্লিট নোটটা কুরিয়ার করে দেওয়া হলো। আর ফাইনাল টাস্ক নোটটা আগামী শনি রবিবারে কুরিয়ার হবে। ওকে, ফাইনাল টাস্ক 24 তারিখে স্যার, শুরু হবে ক্লাস, তার আগে আপনারা নোট পাবেন, ঠিক আছে? টেনশন নাই। জি তো ধন্যবাদ ভাই প্রশ্ন করার জন্য।